খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 12 তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 12টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 2026-এ হাই ভোল্টেজ তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে আগে ভাগেই ঘোষণা করে দিলেন তৃণমূল বিধায়ক। শুভেন্দুকে উচিত শিক্ষার চ্যালেঞ্জ। বিধানসভার আগে বড় ধাক্কা খেল তৃণমূল। সমবায় নির্বাচনে খেলা ঘুরিয়ে দিল বিজেপি। পাশ করে বুঝলাম ভুল করেছি, নিয়োগের দাবিতে এবার পথে 2022 সালের টেট উত্তীর্ণরা। ওনার মান যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতে পারি না। এবার ব্রাত্যকে এক হাত নিলেন শান্তা। ছারপোকাদের ভয় পায় না আর্মি। ধর্ণা মঞ্চে উঠেই কাদের নিশানা করলেন শুভেন্দু অধিকারী। নাবালিকাকে যৌন নির্যাতন, প্রৌঢ়কে ন্যাড়া করে যৌনাঙ্গে বিচুটি দিল উত্তেজিত জনতা। বাংলায় এসআইআর গ্রাহ্য হবে না, স্বাস্থ্যসাথী সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। নিরাপত্তা রক্ষী দিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী, স্পিকারের বিরুদ্ধে আদালতে শুভেন্দু অধিকারী সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি। চোখে অস্ত্রোপচার, কালো চশমা পরে এসএসসি মামলায় আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন পার্থ। প্রমাণ দিতে পারলেন না, আমি এর শেষ দেখে ছাড়ব, অভয়ের বাবা মাকে চ্যালেঞ্জ কুণালের। বানভাসী পাঞ্জাবের 1500 পরিবার দত্তক নিলেন শাহরুখ। নিঃশব্দেই মানব সেবা বাদশার। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর। ভোট ঘোষণার অনেক আগে প্রার্থী ঘোষণা। তমলুক বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূল প্রার্থী হচ্ছেন সৌমেন মহাপাত্র। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্রকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নন্দকুমার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুকুমার দে। বিতর্কিত মন্তব্য করে সুকুমার দে বলেন, বিপুল ভোটে জয়ী করে শুভেন্দুর মুখে জুতো মাল। তৃণমূল বিধায়কের এমন কুরুচিকর মন্তব্যের ফের বিতর্ক তৈরি হয়েছে। প্রসঙ্গত, তমলুকের ডিমারি থেকে কাকটিয়া পর্যন্ত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সভার পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিল শেষে কাকটিয়া বাজারে একটি সভাও করে তৃণমূল। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন, প্রতিটা কর্মীদের প্রতিশ্রুতি নিতে হবে। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে সৌমেন মহাপাত্রকে বিপুল ভোটে জেতাতে হবে। তারপর শুভেন্দু অধিকারীর মুখে জুতো মেরে বুঝিয়ে দিতে হবে, ওই অপদার্থের এখানে স্থান নেই, এখানেই শেষ নয়। তৃণমূল বিধায়কের আরও মন্তব্য, আজকের সভার পর শুভেন্দু অধিকারী পিছন দরজা দিয়ে কাঁথি পালিয়ে যায়। কাঁথি থেকে ওড়িশায় জগন্নাথের কাছে গিয়ে ধর্ণা দাও, বলো আমাকে বাঁচাও, তবে জগন্নাথ দেব আপনাকে বাঁচাতে পারবেন না। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে দক্ষিণ দিনাজপুরের গোপালবাটি পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপুরা কৃষি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল। 6 আসনে এই নির্বাচনে 4টিতে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র 2টি আসন। প্রায় 900 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 750 জন ভোটার। ফলাফলে দেখা যায়, তফসিলি সংরক্ষিত আসনে জয়লাভ করেন বিজেপির প্রাক্তন উপপ্রধান নীরদ বর্মন। 2টি মহিলা সংরক্ষিত আসনের একটি দখল করেন তৃণমূলের দীপালি বর্মন এবং অন্যটিতে জয় হয়েছেন বিজেপির প্রতিভা ভৌমিক। বাকি 3টি আসনের মধ্যে 2টিতে জয়লাভ করেন বিজেপির বলাই মণ্ডল এবং বিপ্লব বর্মন। অপরটি গিয়েছে তৃণমূলের পলাশ মণ্ডলের ঝুলিতে। সর্বাধিক ভোট পান বিজেপির বলাই মণ্ডল, তিনি একাই পেয়েছেন 300 ভোট। বিজেপি দাবি করেছে, এই ফলাফলে ইঙ্গিত দিচ্ছে যে আগামী বিধানসভা ভোটেও গোপালবাটিতে তৃণমূল পর্যুদস্ত হবে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, যেখানে মানুষ অবাধে ভোট দিতে পারবে সেখানেই বিজেপি জয়লাভ করবে। এই ঠাকুরপুরায় সমবায় ভোট তা প্রমাণ করল। আমাদের জয় আসলে মানুষের জয় হলো। বিধানসভা ভোটেও একই অবস্থা হবে তৃণমূলের। তবে তৃণমূলের পাল্টা দাবি, এই সমবায়ের বেশিরভাগ ভোটার একসময়ের বামেদের, পরবর্তীতে পাল্টি খেয়ে তারা বিজেপিতে গিয়েছে, তাই তাদের শক্তি বেশি ছিল। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল এই পঞ্চায়েতে বিজেপির চেয়ে অনেক বেশি ভোট পাবে। এই ফলাফলে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল কলকাতার রাজপথ। ইন্টারভিউয়ের দাবিতে পথে নামলেন 2022 সালের টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার দুপুরে রানী রাসমণি রোড থেকে শুরু করে ধর্মতলা পেরিয়ে বিধানসভা চত্বর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে। এসপ্ল্যানেড স্টেশনের কাছে আন্দোলনকারীদের আটকায় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে চাকরি প্রার্থীরা ছুটতে থাকেন, পিছু দৌড়তে থাকে পুলিশও। একসময় বিধানসভার সামনে পৌঁছে গেটের মুখে বসে পড়েন চাকরি প্রার্থীরা।
পুলিশ এবং বিক্ষোভকারীদের প্রবল ধস্তাধস্তি শুরু হয়। টেট উত্তীর্ণদের দাবি, টেট পাশ করে তারা 3 বছর ধরে বসে আছেন, এখনো ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। কবে ইন্টারভিউ হবে তাও জানা নেই। চাকরি প্রার্থীদের একাংশের কথায়, পাশ করে বুঝলাম ভুল করেছি। সময়, শ্রম, অর্থ সবকিছু নষ্ট করে দিল এই অনিশ্চয়তা। তাদের দাবি, সরকার যদি সত্যিই নিয়োগে আন্তরিক হয় তবে এতদিন কেন বসে আছে? হাজার হাজার শূন্যপদ থাকার পরেও কেন আমাদের ভবিষ্যৎ অন্ধকার? এদিন আন্দোলনকে ঘিরে বিধানসভা চত্বর এলাকায় শোরগোল পড়ে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক চাকরি প্রার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা নিয়ে টানাপোড়েনে জোরদার বিতর্ক দানা বেঁধেছিল। ওই দিন কোনো পরীক্ষা স্থগিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তা নিয়েই যত টানাপোড়েন, তারপরে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে। সেই ছাত্রনেতার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করতে দেখা গেল কলকাতা বিশ্ববিদ্যালয়কে। সেন্সার করা হলো 5 বছরের জন্য। অভিরূপের প্রসঙ্গ নিয়ে তৃণমূলের শীর্ষস্তরের নেতৃত্বের ভূমিকাকেও একহাত নিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শীর্ষস্তরের নেতাদের প্রতিও যে তিনি হতাশ তাও ব্যক্ত করলেন। এদিন TV9 বাংলার মুখোমুখি হয়ে শান্ত দত্ত স্পষ্টতই বলেন, যদি দেখতাম পার্টি থেকে ওকে সমালোচনা করা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে এ ধরনের কুমন্তব্যের জন্য, দিন চলে গেল, কোনো ধরনের সমালোচনা এলোই না। ঠিক কি ধরনের খানা নামছে অভিরূপের উপর? শান্তা দত্ত বলছেন, 5 বছরের জন্য ওকে সেন্সার করা হলো। 5 বছরের জন্য এমফিল, পিএইচডি সহ কোনো উচ্চশিক্ষার প্রবেশিকার মাধ্যমে এখানে রেজিস্টার করতে পারবে না। কোনো চাকরির জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে আবেদন করতে পারবে না। পরীক্ষা নিয়ে বিতর্কের আবহে শান্তাকে খোঁচা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বলেছিলেন, উপাচার্য যদি সরকার বা উচ্চশিক্ষা দপ্তরের মুখাপেক্ষী হন তাহলে সেটা যেমন খারাপ, তেমনি উপাচার্য যদি আচার্যের দ্বারে বাঁধা টুনটুনি বা ময়না হন সেটাও স্বায়ত্তশাসনের পক্ষে খারাপ। মিথ্যে কথার একটা সীমা আছে। এবার শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও স্পষ্টতই ক্ষোভ প্রকাশ করলেন শান্তা দত্ত। বললেন, শিক্ষামন্ত্রী আবার কথায় কথায় মিডিয়াতে যথেষ্ট আক্রমণাত্মক কথাবার্তা বললেন। ওনার মান যে এতটা নিচে নেমে যাবে আমি ভাবতেও পারি না। এখন পার্টি যদি তাকে সাজা না দেয় তাহলে সাজার দায়িত্বটা তো আমাদেরই তুলে নিতে হবে। সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়র রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং গিয়েছেন। ধর্মতলায় সেনাবাহিনীর ধর্ণা মঞ্চে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমনই আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের একবার তাকে দেশ বিরোধী এবং সেনা বিরোধী বলে মন্তব্য করেন তিনি। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্ণা দিচ্ছে। এজন্য পুলিশ অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই আবেদনে আদালত শর্ত সাপেক্ষে তাদের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই শর্তে বলা ছিল কোনো রাজনৈতিক দলের নেতা তাদের ধর্ণা মঞ্চে আসতে বা থাকতে পারবেন না। তাহলে শুভেন্দু কিভাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তর বিজেপি বিধায়ক নিজেই দিয়ে দিয়েছেন। তার স্পষ্ট কথা, কোনো দলের নেতা হয়ে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি, সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না, বরং আমরা নিয়ম কানুন আদালত মেনেই চলি। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এমন ভাব করেন যেন এটা আলাদা একটা রাষ্ট্র এবং তিনি এর প্রধানমন্ত্রী। তার দেশবিরোধী মনোভাব স্পষ্ট। শুভেন্দুর কথায়, ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, তাদের চীন ভয় পায়, পাকিস্তান পা ধরে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা পালিয়ে যাবে এটা কখনোই হতে পারে না। তার সংযোজন দেশের মধ্যে যেমন অনেক টুকরে টুকরে গ্যাং রয়েছে, মমতার আচরণও ঠিক তেমন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর জবাব মানুষ দেবে। এই প্রেক্ষিতেই তিনি তার পদত্যাগ দাবি করেন। এই অবস্থান বিক্ষোভ করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়নি। কারণ হিসাবে জানানো হয়েছিল সেখানে বিদ্যুতের কাজ চলছে, কিন্তু কলকাতা হাইকোর্ট আবেদনকারীদের অনুমতি দিয়েছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রৌঢ়কে হাতে নাতে ধরা মাত্রই ন্যাড়া করে যৌনাঙ্গে বিচুটি পাতা লাগিয়ে দিল স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতা সহ উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল হুগলির গোঘাটের কামারপুরকে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের নাম অশোক নন্দী। বুধবার সন্ধ্যায় গোঘাটের কামারপুকুরে সে এক নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বিষয়টা নজরে পড়তেই কয়েকজন তেড়ে যায়, পালানোর পথ পায়নি অভিযুক্ত।
পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাহার আলী এবং বিজেপির গোঘাট যুব মোর্চার প্রাক্তন সভাপতি তানসার আলী সহ স্থানীয়রা বেধড়ক মারধর করে অশোককে। তাকে ন্যাড়া করে দেওয়া হয়। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বিষয়টা জানা মাত্রই ছুটে যায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনো ক্রমে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ। এরপরে অশোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নিগৃহীতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে প্রৌঢ়কে। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। তবে এভাবে আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শই দিয়েছেন পুলিশ আধিকারিকরা। স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর এর নথি হিসাবে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর এর নথি হিসাবে গণ্য করা যায় কিনা তা নিয়ে ভাবতে অনুরোধ করেছিলেন নির্বাচন কমিশনকে। সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যে নথি নাগরিকত্বের প্রমাণ দেয় তার মধ্যে কোনোভাবেই স্বাস্থ্যসাথী আসতে পারে না। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে বুধবার দিল্লিতে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় কমিশনের কাছে তিনি স্বাস্থ্যসাথীকে নথি হিসাবে গুরুত্ব দেওয়ার প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠিয়েছিলেন। বুধের বৈঠকেও পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসাবে স্বাস্থ্যসাথী কার্ড রাখার প্রস্তাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু বৃথাই যায় সবকিছু। এবার প্রশ্ন, কবে হবে এসআইআর? বিহারে আগেই হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা। প্রশ্ন ছিল দেশের অন্যান্য রাজ্যে কবে হবে। কমিশন সূত্রে খবর, আগামী অক্টোবরে পুজো মিটতেই শুরু হবে এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও তখনই সূচনা হবে। এসআইআর করে বিহারের ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই। এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন। এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে। তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে। আদালতের নির্দেশ অমান্য করে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছিল আদালত। হাইকোর্ট বলেছিল, বিধানসভার সেই আইন সবার জন্য সমান। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীকে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করার অনুমতি দিয়েছেন স্পিকার। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। তার আবেদন, বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিক আদালত। বিচারপতি সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কালো চশমা পরে আদালতে ভার্চুয়াল হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি হাজিরা দেন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন আলিপুর আদালতে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীও। এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ, অঙ্কিতা, পরেশ সহ মোট 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আদালতে। গত কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ। বুধবার তার চোখে অস্ত্রোপচার হয়, তাই এদিন কালো চশমা পরে ভার্চুয়াল হাজিরা দিয়েছেন পার্থ। নিয়োগ দুর্নীতির মামলায় আলিপুরের সিবিআই বিশেষ আদালতে পার্থ জামিন পেলেও এখনও জেলমুক্তি নন তিনি। কারণ নবম, দশম, একাদশ, দ্বাদশের পাশাপাশি প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সিবিআইয়ের মামলাতেও অভিযুক্ত পার্থ। এদিন শুনানিতে মামলা থেকে ফের অব্যাহতি চান পার্থ। গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ মামলাতেও নাম রয়েছে তার। 2024 সালের অক্টোবরে তাকে ওই মামলায় গ্রেপ্তার করে সিবিআই। সম্প্রতি এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সব মিলিয়ে 4টি চার্জশিট জমা পড়েছে। প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, আমি এর শেষ দেখে ছাড়ব। অভয়ের বাবা মাকে হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। আরজিকরের ঘটনায় সিবিআইকে টাকা দিয়ে রফা করেছেন কুণাল। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা মা। মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে মামলার শুনানি পিছিয়ে যেতেই সুর সপ্তমে চড়ালেন কুণাল ঘোষ। সম্প্রতি অভয়ার বাবা অভিযোগের সুরে বলেছিলেন, সিবিআই ঘুষ নিয়েছে বলেই আমার মেয়ের মৃত্যুর তদন্ত সঠিকভাবে হয়নি। তৃণমূল নেতা কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের সঙ্গে রফা করেছে। আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, সেগুলি আদালতে জমা দেব। এসব শুনে রীতিমতো আতঙ্কে রয়েছেন কুণাল ঘোষ।
নির্যাতিতার বাবার এই কথা শোনার পর আদালতে মামলা করেন কুণাল। এদিন সকালে ব্যাংশাল কোর্টে মামলার শুনানি ছিল। আদালতে অভয়ের পরিবারের আইনজীবী কিছুটা সময় চেয়েছেন। তিনি সময় চাইতেই মুখ খুলেছেন কুণাল। কুণালের কথায়, আজকে প্রমাণ হয়ে গেল যে আপনার হাতে কোনো প্রমাণ নেই, আপনি মিথ্যে অভিযোগ এনেছেন। যদি আপনার হাতে প্রমাণ থাকতো তাহলে আপনার আইনজীবীর সময় না চেয়ে বুক চিতিয়ে বলতেন, আমার ক্লায়েন্ট কুণাল ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই হলো তার প্রমাণ। কিন্তু তা না করে আপনারা রণভঙ্গ দিলেন। প্রমাণ ছাড়া যেভাবে কথা বলা হয়েছে আমি এর শেষ দেখে ছাড়ব। এই মামলার পরবর্তী শুনানি নভেম্বরে। বলিউডের বাদশাহ শাহরুখ খান ফের প্রমাণ করলেন তার মানবিক দিক। পাঞ্জাবের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 1500 পরিবারের দায়িত্ব নিলেন তিনি। তার স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন ইতিমধ্যেই স্থানীয় সংগঠনগুলির সঙ্গে মিলিত হয়ে ত্রাণ কার্য শুরু করেছে। দুর্গতদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল, খাবার, তোশক, মশারি, ফোল্ডিং কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপাতি। এমনকি চিকিৎসার দায়িত্ব নিয়েছে শাহরুখের টিম। জানা গিয়েছে অমৃতসর, পাতিয়ালা, ফজলকা, ফিরোজপুর সহ একাধিক জেলায় পৌঁছে গিয়েছে এই সহায়তা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্গঠনের আশ্বাসও দিয়েছে ফাউন্ডেশন। সম্প্রতি এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছিলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তার মন কাঁদছে। এবার কার্যত তাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন অনুরাগীদের কাছে তিনি শুধু সিনেমার বাদশা নন, বাস্তবেও এক মানবিক নায়ক। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।